কিনু বলেছেন এদেশে হয় খালেদা জিয়া ও তার দোসররা থাকবেন, না হয় আমরা থাকবো, হয় এসপার না হলে ওসপার। এরকম একটি শব্দ দিয়ে তিনি তার বক্তব্য দিয়েছেন এবং সেটি নিউজে এসছে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আলোচনায় গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভায় ইনু এই কথাটি বলেন। মাহফুজুল্লাহ ভাই, এইরকম কেন, এই যে এসপার এবং ওসপার, ইদার অর, আমরা অথবা তারা, এইরকম জায়গায় কি চলে গেছে কিনা বাংলাদেশ? আমি একটু আমাকে সামান্য একটু বাড়তি সময় দিতে হবে। আমি শুরুতে অন্য একটা প্রসঙ্গ দিয়ে এই জায়গাটাতে আসতে চাই। সেটা হচ্ছে একটা সরকার যখন তার জনভিত্তি হারায় এবং প্রতিপক্ষকে অনেক বড় শক্তিশালী প্রতিপক্ষ মনে করে, তখন কিন্তু সেই এরকম ভাবে বিভিন্ন রকমের বাক্য বলতে শুরু করে সরকারের লোকজন। এবং আমাদের দেশের এই অবস্থাটার সঙ্গে আমি 1848 সালে কার্ল মার্কস যখন কমিউনিস্ট পার্টি ইশতেহার বা ম্যানিফেস্টো অফ দি কমিউনিস্ট পার্টি লিখেছেন, সেটার সঙ্গে অনেকটা তুলনীয় মনে হয়। তখন মার্কস ওখানে বলেছিলেন যে কমিউনিজমের ভয়ে ইউরোপের সকল ক্ষমতাসীন বিভিন্ন শ্রেণী পেশা গোষ্ঠী মানুষকে ঐক্যবদ্ধ করা হচ্ছে। বাংলাদেশে হালে যে অবস্থা, এতে মনে হচ্ছে যে বিএনপি ছাড়া আর কোনো কিছু নাই দেশের মধ্যে। সকল লড়াই, সকল আক্রমণ, সবকিছু বিএনপিকে। সরকারি নেতাদের, সরকারি মন্ত্রীদের সকাল সন্ধ্যা সকল বক্তব্য শুনলে মনে হয় যে দেশে আর অন্য কোনো উন্নতির কোনো সমস্যা নাই, আইন শৃঙ্খলার কোনো সমস্যা নাই, গণমাধ্যমের কোনো সমস্যা নাই, সব সমস্যা হচ্ছে বিএনপি। এবং আমাদের এটা ছিল যে ইউরোপ আজ ভূত দেখছে, আমি বিএনপি দেখছে কিনা ভূত অর্থে। আমি ওই না, ভূতটা তো রূপক অর্থে ছিল। আমি ইচ্ছা করে ওই উদ্ধৃতিতে যাই নাই, যে যেটা পাঠকদের জন্য হয়তো একটু মনোকষ্টের কারণ হবে। আর আমাদের তথ্যমন্ত্রী যেসব কথা বলছেন, এই কথাগুলো গণতন্ত্রের ভাষা না। এগুলো নিঃসন্দেহে যে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ স্বীকার করবেন, এগুলো হচ্ছে এক ধরনের অশালীন ভাষা, অগণতান্ত্রিক ভাষা, ফ্যাসিবাদী মানসিকতার ভাষা। এই কথাগুলো শুনবার পর, বিশেষ করে আমাদের তথ্যমন্ত্রী গত কিছুদিন ধরে তিনি যেই ভাষায় কথা বলেন, তাতে মনে হচ্ছে, যেমন তিনি বলেছেন এসপার বা ওসপার এদেশ থেকে বের করে দেবেন। তো তিনি কি মনে করেন যে আওয়ামী লীগ তিনি যাদের ধরে মন্ত্রী আছেন, তারা দেশের 90% লোক আর বাকি 10% ভিন্ন মতের, কাজে ইচ্ছা করলে গলা ধাক্কা দিয়ে তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন? ব্যাপারটা তো এত সহজ নয়। তার মনের ভেতরে, তার রাজনৈতিক শিক্ষার মধ্যে যেই ধরনের স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে তার ছাত্র জীবনে, পরবর্তী জীবনে, তখন সেগুলিরই এখন বহিঃপ্রকাশ ঘটেছে। মাঝখানে তার ব্যর্থতার যে সেটা তিনি দিতে পারেন নাই, দাম দিতে পারেন নাই। এবং এই আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যে সমস্ত কথা বলেন, তাতে আমার কাছে তিনটা সিনারিও আমার চোখের সামনে ভাসে। এর একটা হচ্ছে আওয়ামী লীগ নিজের অবস্থান সম্পর্কে একটা সংকটের মধ্যে আছে, জনভিত্তির সংকটে। সেজন্য তারা হয়তো তিনটা বিষয় ভাবছেন। এর একটা বিষয় হচ্ছে যে জামাতকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে বিএনপিকে ভেঙে চুরে কোনো রকম ভাবে একটা জায়গায় কোণঠাসা করা। এবং তৃতীয় হচ্ছে উন্নয়নের দোহাই দিয়ে বা উন্নয়ন দেখিয়ে জনগণকে আপনার জয় করা। তো জামাত সম্পর্কে আমার প্রশ্ন হচ্ছে যে জামাতকে নিশ্চিহ্ন করাটা মুখের কথায় সহজ হতে পারে, এবং নিশ্চিহ্ন করতে গিয়ে যেই ধরনের কোল্যাটারাল ড্যামেজ আওয়ামী লীগ করছেন, আমি জানি না তারা এটা সম্পর্কে সচেতন কিনা। একজনকে মারতে গিয়ে 10 জনকে মারা, এটা করা ওইটা করা, এই কোল্যাটারাল ড্যামেজ কিন্তু আলটিমেটলি ইন দি লং রান উইল বি মাচ মোর এ ডিফিটিং ফেনোমেনা ফর আওয়ামী লীগ। দ্বিতীয় হচ্ছে যে বিএনপিকে আপনি কতখানি ভাঙবেন, কতখানি চলবেন। বিএনপি এই ধরনের সংকটের মধ্যে দিয়ে বিভিন্ন সময় গেছে, বিভিন্ন সরকার বিএনপির লোকজনকে ভাগানোর জন্য চেষ্টা করেছে, ভাগিয়ে নিয়েছে, এটার মধ্যে কোনো রকমের কোনো নাই, অসত্য নাই। তারপরেও কিন্তু বিএনপি টিকে ছিল, সে একেবারে আপনার মতো ফিনিক্স পাখির মতন বারবার জেগে উঠেছে। আর বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভবত এত সহজ নয়, এই কারণে যে বিএনপির সঙ্গে রাজনৈতিক আনুগত্যের যারা জড়িত আছেন, তারা 5ই জানুয়ারি নির্বাচনের সময় প্রমাণ করেছেন যে শত প্রলোভনে তারা যান নাই। আর যদি প্রশ্ন আসে, আপনার উন্নয়নের প্রশ্ন আসে, সেটা তো আল্লাহর হাতে। উন্নয়ন দিয়ে দেশের মানুষকে কখনোই আপনার দলে টানা সহজ হয় না। এটা আমাদের প্রতিবেশী দেশের অসংখ্য উদাহরণ আছে, আমাদের দেশের উদাহরণ আছে। আমি যে কথাটা সবসময় বলি যে 1958 সালে আইয়ুব খান ক্ষমতা দখল করবার পরে 1968 সালে যখন উন্নয়ন দশক করেছিলেন, সেই সময় আন্দোলনটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো নয়নাভিরাম দেয়াল আছে, অট্টালিকা আছে, প্রাসাদ আছে, পোস্টার লাগানোর জন্য এবং ক্লাস করবার জন্য, প্রত্যেকটি আইয়ুব খানের আমলে, এমনকি টিএসসিটাও আইয়ুব খান আমলে তৈরি করা। কিন্তু কোনো উন্নয়নই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে খুশি করতে পারে নাই, কোনো সুযোগও দিতে পারে নাই আইয়ুব খানের পক্ষে দাঁড়ানোর জন্য। কাজে এই বিষয়গুলো মনে রাখা উচিত। আর আমার কাছে সবশেষে যে কথাটা আমি বলতে চাই যে বাংলাদেশের সম্ভবত 4টা সম্ভাবনার আমার কাছে মনে হয়। একটা সম্ভাবনা হচ্ছে থাইল্যান্ডের মতন ঘটনা ঘটবার, থাইল্যান্ডের সামরিক বাহিনী এসে, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অথবা পাকিস্তানের মতো ঘটনা ঘটবার, এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যেটা রবার্ট মুগাবে যেভাবে চালাচ্ছেন দেশ, পিটিএ মানে অপোজিশনকে আপনি ঠিক করে দেন। আর চতুর্থ হচ্ছে যেটা খুব দুঃখজনক এবং এটা চিন্তা করলে আমি শিহরিত হই, সেটা হচ্ছে যদি সিরিয়ার মতো কোনো রকমের কোনো পরিস্থিতি এখানে তৈরি হয়ে যায়। জি ধন্যবাদ। আমরা যাব তাজুল ইসলাম, আপনি যদি এই বিষয়ে বলেন, এবং যেখানে খালেদা জিয়াও আবার বলেছেন যে আসলে প্রধানমন্ত্রীকে পাসপোর্ট ভিসা রেডি রাখার জন্য, পালানোর পথ পাবে না। আসলে একটা হচ্ছে এসপার এবং ওসপার, এটা হচ্ছে পালানোর পথ পাবে না।